আমার লাইফের একটা ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি ফার্স্ট টাইম ওরকমভাবে ফিল করতে পারিনি কখনো, বাট পরবর্তীতে যখন এটার হিস্ট্রিটা জানছি তখন আমি ফিল করছি যে না, সেদিন আদতে কিছু একটা ছিল। ঘটনাটা হচ্ছে, আমি যখন হাই স্কুল লেভেলে ছিলাম সেই সময় ফেব্রুয়ারি মাসের 20 তারিখে মঙ্গলবার, তো আমাদের গ্রামে আঞ্চলিকভাবে একটা কথা প্রচলিত আছে যে মঙ্গলবারে একটু ভূতের উপদ্রব বেশি থাকে, বা যাদের রাশি ভালো না, যাদেরকে আমাদের ক্ষেত্রে বলা হয় যে তুলা রাশিটা ভূত রাশি, তো যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলা হয় যে মঙ্গলবার রাতটাকে একটু সেফভাবে চলতে। তো আমার যেহেতু বৃষ রাশি, তো সেই ক্ষেত্রে তো আমি তখন ভাবতাম যে না, তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো ঘুরতে পারি। আমাদের একটা গ্রুপ ছিল, গ্রুপটার আবার একটা ব্যাড হ্যাবিট ছিল কি, সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি রাত জাগতাম, ইভেন রাত বাইরে ঘুরতাম। সেদিন বের হয়েছি, মেইনলি আমাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে যেহেতু পরের দিন 21শে ফেব্রুয়ারি, তো আমাদের তো সামনে যে প্রাইমারি স্কুলটাতে তো পুস্তক ফুল অর্পণ করতে হবে আর কি। তো সেটার ক্ষেত্রে তো আমাদের ফুল কালেকশন করতে হবে। ফুল কীভাবে কালেকশন করবো, আমাদেরটা যেহেতু একটু গ্রাম অঞ্চল, শহর থেকে একটু দূরে, তো সেক্ষেত্রে সচরাচর ওই সাইডে তো ফুলের দোকানগুলো থাকবে না। তো সেটার ক্ষেত্রে আমরা তখন কি করলাম, যে আমাদের এলাকাতে অনেকের বাসার সামনে কিছুগুলো ফুল গাছ করে রাখে আর কি, ওরা বাগান টাইপের করে রাখে, ফুল গাছ লাগিয়ে রাখে। তো আমরা মেইনলি বের হয়েছি যে ওই টাইপের বাগানগুলো থেকে কিছুগুলো ফুল আমরা চুরি করবো। ফ্রেন্ড সার্কেল মিলে এটা প্ল্যান করছি। চুরি করে আমরা তখন একটা ডালা তৈরি করে সেটা আমরা শহীদ মিনারের ফুল দিব আর কি। পরবর্তীতে আমরা আমাদের প্ল্যান মতো বের হয়েছি। যাই হোক, গাঁদা ফুল সংগ্রহ করলাম, বড়গুলা যেগুলো হলুদ কালারের ওইগুলো সংগ্রহ করেছি, আর এক বাসাতে ছিল কিছুগুলো ছোট ছোট টাইপের যে গাঁদা ফুল পাওয়া যায়, ওই টাইপের গুলো ছিল। তো আমরা মেইনলি ওইটাকেও নিয়েছি যে ওইটা দিয়ে লাস্টে সাইডে বর্ডার দিব। তা এখন পরে যাওয়ার পরে এখন ছোট ভাইরা বলতেছে যে ভাইয়া এতগুলো নিয়ে আসা হলো, যদি মাঝখানে গোলাপ দিয়ে একটা হার্ট শেপ করে দিতাম তাহলে পরে ওটা আরো একটু সুন্দর লাগতো দেখতে। তো পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি আমরা তিনজনে তাহলে বের হই। তো সাথে আমি আমাদের এলাকার দুজনকে নিলাম, সাকিব আকাশ এদেরকে নিলাম। তো নিয়ে আমরা দুজনে বের হয়েছি। তো বের হয়ে এখন আশেপাশে কয়েকটা বাসার দিকে ঘুরলাম, ঘুরে ফিরে আমরা তো লাস্ট পর্যন্ত আর গোলাপ ফুল পাই। তো সাকিবের বাসার সামনে আসার পরে দেন সাকিবকে বলতেছি যে সাকিব, তাহলে পরে তো পেলাম না, তোর আর যেতে হবে না, তুই তাহলে বাসায় যা, যেহেতু আমার আর আকাশের বাসা পাশাপাশি, আমরা একসাথে চলে যেতে পারবো। তো পরবর্তীতে সাকিবকে বাসায় দিয়ে আমরা এখন বের হয়ে আসতে, এখন ওদের বাসা থেকে একটু সামনেই আবার এক বাসাতে বড়য়ের গাছ ছিল, ওটা রাস্তার পাশেই। তো তখন একদম পুরোপুরি বড়য়ের সিজন, বড় অনেকগুলো গাছে পাকা শুরু হয়েছে। তো আমরা সেই টাইপের বড়গুলা, মিষ্টি মিষ্টি বড়গুলো আমরা সংগ্রহ করতেছি আর কি, গাছ থেকে গাছের নিচ। তখন পরবর্তীতে আমার সাথে যে ছিল, ও রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে ফোন চাপ। তো সেই টাইমে তো ধরেন যে ছোট্ট বাটন ফোনগুলো যেগুলো ছিল আইটেলে যে জাভা ফোনগুলো, এখন ওই টাইপের ফোনগুলোতে তো একদম ছোট্ট স্ক্রিন, তো একদম কাছে নিয়ে ফোন চাপতেছে, আর আমি এসের থেকে বড় পারছি। এখন কিছুক্ষণ পরে হুট করে দেখি যে ওর ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে দিয়েছে। কি রে, তুই ফ্ল্যাশ জ্বালিয়েছিস কেন? এখন যদি কেউ দেখে ফেলে তাহলে পারে তো আমাদের সমস্যা হয়ে যাবে। বড়ই পাড়ার জন্য তো কিছু বলবে না, যদি ওটা আমাদের এক বরাবর গাছ ছিল আর কি। বড়ই পাড়ার জন্য তো কিছু বলবে না, কিন্তু বলবে যে মেনলি এত রাত্রে তোরা কি করিস বাইরে, কারণ তখন অলরেডি প্রায় রাত 2:30-3টার মতো বাজে। তখন মেনলি বলবে যে এত রাতে তোরা কি করিস বাহিরে একসাথে। আমি ওর ওই জন্য বলতেছি যে লাইট অফ কর। তো পরে ও আমার কিছু বলে না, জাস্ট কিলে একটা কথাই বারবার বলতেছে, ভাই তো এখানে দেখি। তখন পরবর্তীতে আমি ও কয়েকবার ডাকার পরে এখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে একটা বৃদ্ধ মহিলা টাইপের একটা অবয়, যে বয়স অ্যারাউন্ড 80+ হবে। 80+ হলে পরে মানুষ দেখেন যে এক টাইপের বাউন বা ছোট টাইপের হয়ে যায়, কিন্তু পুজো হয়ে যায় এরকম টাইপের একটা মহিলা বসে আছে রাস্তার উপরে, গায়ে একটা কম্বল জড়ানো, শীতের দিন। তখন ওই যে প্রায় 2:45টার মতো বাজে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে আমি এখন আমার মাথায় আর ওরকম কোনো কিছু আসেনি মেনলি, কারণ আমি তো বাসায় খুব বেশি একটা ওরকম থাকা হতো না, ম্যাক্সিমাম টাইম নানির বাসা, আপুর বাসা এরকমই থাকতাম। ওটা দেখার পরে এখন পরবর্তীতে যে সেটা তো এমনিতে স্বাভাবিকভাবে অবাক হওয়ার বিষয় যে এখন রাত প্রায় 3টার মতো বাজে, এই টাইমে এরকম একজন মানুষ রাস্তার উপরে কি করবে বা কি করতে পারে। আমরা যেটা লক্ষ্য করতেছি যে ওনার পায়ের কোনো আকৃতি আমরা বুঝতে পারতেছি না। আমার মাথায় যেটা আসতেছে যে হয়তো বা কম্বল মুড়ি দিয়ে আছে, যেটার কারণে হয়তো বা পাটা ঢেকে আছে বা বুঝতে পারতেছি একদম সামনাসামনি আমাদের সামনে, এই যে আমরা দাঁড়িয়ে আছি, উনি সামনে বসে আছেন 2-3 ফিট এরকম ডিস্টেন্স। স্ট্রাকচারটা বুঝতে পারতেছি না পারফেক্টলি। তো এখন আমার যেটা মনে হচ্ছে যে আমি তো ধরেন যে জায়গায় কোনো কিছু আগে জানতাম, তো ওই জন্য আমার মাথায় ওরকম ভয়ের কোনো কিছু সহজে আসতে চাচ্ছে না। একবার আসতেছে, আবার যুক্ত এসে দাঁড়া হচ্ছে পাশে, যে এরকমও তো হতে পারে যে হয়তো আশপাশে কোনো একটা বাসার বয়স্ক কোনো মহিলা, কারো দাদি বা এই টাইপের কিছু, তাহলে পরে হয়তো বা যে গ্রাম এলাকাতে হয় না এমন যে বাথরুমটা একটু পাশে থাকে বা উঠানের পাশে থাকে বাথরুম, কলপারে এরকম, তো হয়তো বা বের হয়ে বাথরুমে যাইতে গিয়ে হয়তো বা রাস্তার উপরে চলে আসছে ভুলবশত। গ্রামের যারা এরকম টাইপের বয়স্ক মহিলা থাকে তাদের ম্যাক্সিমামেরই চোখে দেখাচ্ছে যে একদম ম্যাচিউর ক্যাটারাক্ট থাকে। দ্যাটস ওয়াই ওনারা এমনিতেই রাত্রে কম দেখে, রাত্রেও কম দেখে, দিনও কম দেখে। আইডিয়ার উপরে চলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, দিনের বেলা যায় দেখুক, রাত্রে একদম পুরোপুরি অনেক সময় অনেকে আইডিয়ার উপরে চলে। তো ভাবছি যে এই টাইপের কিছু একটা হয়তো বা যে হাঁটতে হাঁটতে চলে আসছে। ছোট ভাই তো ভয় পাচ্ছে, তা আমি ওরা বলতেছি যে দূর, ভয় পাস না,
এটা হয়তো বা দেখ কারো দাদিটা দিয়ে হয়তো বা বের হয়েছে বাথরুমে যাওয়ার জন্য, আসে হয়তো বা এখানে বসে পড়ছে, এখন মনে হয় চিন্তাছে না, হাতে তো লাইট নাই। পরে যাই এখানে আমি আবার ডাক দিলাম যে দাদি আপনি কোথাও যাবেন, আপনি কার কে, আপনার ছেলের নাম কি দাদি বলেন, তাহলে আমরা বাসায় দিয়ে আসি, রাস্তার উপর বসে আছেন কেন এত রাতে। এখন আমরা প্রায় 5-7 মিনিটের মতো ডাকাডাকি করলাম, ওই জায়গা থেকে নো রেসপন্স। উনি কিছুই করতেছে না, জাস্ট দেখতেছি যে মাথাটা এরকম ভাবে নিচের দিকে করে একদম কম্বল মুড়ি দিয়ে বসে আছে, হাত বোঝা যাচ্ছে যে কম্বলের ভেতরে দিয়ে যে রাখছে, কিন্তু পা বোঝা যাচ্ছে না। আমরা ভাবতেছি যে আমার মাথায় আসতেছে যে কম্বলটা মুড়ি দিয়ে আছে, অথবা ওরকম ভাবে কম্বলটা একদম পুরোপুরি একটু বড় টাইপের কম্বল থাকলে তো সুই সুই থাকে একদম, তো হয়তো সুই সুই হয়ে আছে, ওই জন্য ছায়াতে বুঝতে পারতেছি না। বাট ওইটার যে মুখ যে দেখবো, মুখও বোঝা যাচ্ছে না। তো আমি ভাবছি কিছু না, না দেখতে কেমন মনে হচ্ছে যে ঘাড়ের উপর থেকে শুধু কিছুগুলো চুল আছে, ফেস টেস কোনো কিছু বা মাথা টাথা কোনো কিছু নেই। তো এখন পরবর্তীতে যাই সেটা কিছুক্ষণ ডাকার পরে যখন কোনো রেসপন্স পেলাম না, জাস্ট গেলে একটা দেখলাম যে 2বার থুথু করে থুথু ফেললো। তখন যাই সেটা একটু আমার নিজের ভিতরেও একটা ভয় আসতেছে যে কিরে এরকম একটা টাইমে এতক্ষণ যাবত ডাকতেছি, কোনো বাড়ির মহিলা হলে পারেও এতটুকু কাছ থেকে আমার মতো ছেলে যদি কথা বলে তাহলে তো অ্যাটলিস্ট শোনার কথা, রেসপন্সও করতেছে না, কোনো কিছু জবাব না দিয়ে বারবার শুধু থুতু ফেলে যাচ্ছে, তাহলে পরে কোনো রেসপন্স নেই। তখন আমার নিজের ভিতরে এক ধরনের ভয় কাজ করা শুরু হলো যে এটা কি আদতে অশরীরী কোনো কিছু। এখন পরবর্তীতে দেখলাম যে আমার পাশে যে আমার ভাইটা ছিল, ও বারবার শুধু আমাকে একটা কথা বলছে, চল সাকিবদের বাসায় গিয়ে বিপ্লব ভাইকে সাকিবদের নিয়ে লাইট নিয়ে আসে দেখি যে এটা কি। থুতুটা যে ফেলছে ওটা একদম সাধারণ মানুষের মতো ফেললো। তো পরে ডাকাডাকি পরে যখন কোনো রেসপন্স করলো না, তো পরবর্তীতে ভাবলাম যে তাহলে পরে যাই, যেহেতু এতবার করে বলতেছে যে সাকিবদের বাসায় যাই ডাক দিয়ে নিয়ে আসি, তাহলে যাই ডাক দিয়ে নিয়ে আসি। এখন ডাক দিয়ে নিয়ে আসতে যায় সে টাইমে যায় এখানে ধরেন যে ওদেরকে নিয়ে আসছি, আসার পরে দেখি যে আর ওই জায়গাতে কোনো কিছু নাই। ইভেন আমরা যে এত কাছ থেকে যে দেখলাম যে 2বার করে থুথু করে যে থুতু ফেললো, একটা মানুষ থুতু ফেললে তো সচরাচর সেটা শুকাতে গেলে পরে কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিটের মতো টাইম লাগে, জায়গাটা ভেজা কিন্তু থাকবে অ্যাটলিস্ট। আমরা গেছি আসছি সর্বোচ্চ গেলে পরে 3 থেকে 4 মিনিট হবে, যা লাইট টাইট নিয়ে সবকিছু আসছি, আসার পরে দেখি যে ওই জায়গাতে কোনো মানুষের অস্তিত্ব নাই বা ওই টাইপের কোনো কিছুরই অস্তিত্ব নাই। ওই জায়গাতে যে থুতু যে ফেললো ওদের বাসাটা একদম পাশে। যদি ওই রকম বয়স্ক যদি মানুষ হতো, সেটা তখন আমার মাথাতেও আসলো যে যদি ওই রকম বয়স্ক একটা মানুষ হতো তাহলে পরে তো তার এইটুকু সময়ের ভেতরে মুভ করে চলে যাওয়া পসিবল না, বা কোথাও মুভ করা পসিবল না। আমরা তো আশপাশে তো একটু আবার খুঁজে দেখলাম কিছু দূরের ভেতরে, তো খুঁজে দেখলাম, তো পরবর্তীতে দেখি যে নাই। তখন মেইনলি দেখাচ্ছে যে একটা ফিলিংস আসলো ভিতরে যে এতক্ষণ তাহলে কার সাথে দাঁড়িয়ে থেকে কি কথা বলছিলাম, ওটা আসলে কি ছিল। তো পরবর্তীতে সেদিন রাত্রে বাসা যাওয়া হলো না, সাকিবদের বাসাতে থেকে গেলাম আমরা। পরের দিন সকালবেলা উঠে দেন তারপরে বাসায় গেছি। তা আমার পাশে যে আমাদের ছোট ভাই ছিল, ওই জিনিসটা দেখার পরে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কিছুগুলো কবিরাজি চিকিৎসা হয় যে ভয় পাইলে পরে পিঠে থাল লাগে, যে কাঁসার থালা মন্ত্র পরে পিঠে লাগাই দেয়, যে ওদের বিশ্বাস অনুযায়ী যে কাঁসার থালাটা সে ভয়গুলোকে মানুষের ভেতর থেকে চুষে নেবে, এরকম টাইপের কিছু। তো মানুষ যখন এক্সট্রিম লেভেলের কোনো কিছুতে ভয় পায়, তো তাকে দেখা যাচ্ছে যে ওরকম ধরনের ট্রিটমেন্টটা করা হয়। আর আমার ওই ছোট ভাইটাকে ওকে ওরকম করা লাগছিল। ইভেন ও প্রায় 2 মাসের মতো মাছ মাংস কোনো কিছু খায়নি, শুধু সবজি খেয়েছিল। পরবর্তীতে যখন আমার ভয়টা আরো প্রগাঢ় হলো, ওটা হলো কিভাবে যে ওই জায়গাটাতে যুদ্ধের সময় কিছু সম্ভ্রান্ত পরিবার থাকে না এলাকাগুলোতে, ওই টাইপের একটা পরিবারের মানুষজনের মিলে একজনের কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য একজনকে হত্যা করেছে। ইভেন হত্যা করে তাদের বাসার নিচে ওইখানে কবর দিয়ে দিচ্ছে। তো লোকমুখে প্রচলিত আছে যে ওরই আত্মাটা অশরীরী হয়ে এই সাইডে ঘুরে বেড়ায়। তো ওকে হত্যা করেছিল কিভাবে, ওর 2 হাত কেটে ফেলেছে, মাথার থেকে পা পর্যন্ত একদম পাওয়ার নিচের টুকু কেটে ফেলেছে পুরোটুকু, আর এই সাইডের থেকে গলা কেটে ফেলেছে। এরকম টাইপের করে হত্যা করে দেন তারপরে ওকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে দিচ্ছে আর কি। তো এরকম টাইপের একটা অশরীরী কথা আমাদের এলাকাতে প্রচলিত আছে। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যারাই দেখছে তারা ওর কোনো পা দেখতে পায় না। ওকে যদি মুভ করতে দেখে কিভাবে যে 2 হাতের উপরে ভর করে, আর যেহেতু মাজার নিচ থেকে পাটুকু কেটে ফেলা, মাজার উপরে ভর দিয়ে চলাচল করে বা আগায়। তো আমাদের আঞ্চলিক ভাষাতে যে ভর করে যে আগানো, এটাকে বলা হয় হচ্ছে ছেচর দিয়ে আগানো। তো দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যেহেতু দেখা যাচ্ছে যে শুধু কোমরের উপরে মাজার উপরে ভর দিয়ে আগায়, তো দেখা যাচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলতে হচ্ছে গোয়াজ। অনেকটা মিলে গেছে। এটা মিলার পরে আমরা যেটা দেখছি, তখন যে আমার মাথায় মেইনলি রিয়েলাইজ হয়েছে যে আমরা যেটা দেখছি ওটারও তো আমরা ফেস বা মাথা এরকম কোনো কিছু তো ওরকম ভাবে দেখতে পারিনি বা বুঝতে পারি নাই। তো পরবর্তীতে যে যখন এটা কথাটা শোনার পরে তো বুঝলাম যে না, ওর পায়ের নিচ থেকে নিচের পাটুকু আলাদা করে কেটে ফেলা হয়েছে, মাথা আলাদা করে কেটে ফেলা হয়েছে। তারপরে স্বাভাবিকভাবে তো তাহলে তো তার পায়ের নিচ থেকে ওইটুকু নাই। তো দেখা গেল যে হয়তো বা এরকম কোনো কিছু একটা অশরীরী আকার নিয়ে ওই সাইড দিয়ে ঘোরাঘুরি করে। ওই এরিয়ার জায়গাটুকু ছিল ওই লোকের থেকে ওরকম ভাবে দেখা যাচ্ছে যে আপনার হত্যা করে দেন তারপরে লিখে দখল করে নিচ্ছে। পরবর্তীতে ভয় যেটা হলো আর কি, তো আমাদের বাহির থেকে আমাদের কাছের যে বাজারটা যেতে গেলে পরে মাঝখানে ওই জায়গাটুকু পড়ে। তো অনেক সময় যদি মাঝে রাত্রে যদি ঘুরতে বের হতাম, এই ঘটনা পরে থেকে তো সচরাচর ওরকম আর রাত্রে বের হওয়া হতো না, কারণ বাহির থেকে শোনা
ঘটনার পরে তারাই আর অ্যালাউ করে নাই। তো পরবর্তীতে যখন যাই সেটা মাঝে মাঝে বাজারে যাওয়া লাগে, তো যদি দেখা যাচ্ছে যে একটু রাত হয়ে গেছে, রাস্তায় কেউ নাই, গ্রাম এলাকাতে সচরাচর কিন্তু 9টা সাড়ে 9টার ভেতরেই লোকজন সবাই বাসায় চলে যায়। তো দেখা গেল যে সাপোজ 10টার দিকে যদি আমার একটু বাজারে আসা লাগে, তো মাঝখানে তো ওই জায়গাটুকু পরে একা একা বাজারে আসতে নিলে পরে কেমন যেন একটা নিজের ভেতরে শিহরণ কাজ করতো যে এই জায়গাতে যে যাচ্ছি, যদি এরকম কোনো কিছু আবার চোখে পড়ে একা একা তাহলে কেমন হবে। এই জায়গাতে এরকম কিছু একটা ছিল বা এরকম কিছু একটা আছে, বা যদি হুট করে এখন সামনে চলে আসে তাহলে কি করবো। রেস্কিউ কলগুলো আসে সাধারণত হচ্ছে যে হুটহাট করে আসে, এগুলা বাংলাদেশের যে কোনো কোণা থেকে আসতে পারে। আমি যেহেতু চট্টগ্রামে আছি, আমার কাছে চট্টগ্রামে যে কোনো কোণা থেকে হচ্ছে যে রেস্কিউ কলগুলো আসে। যখন আমার কাছে কলগুলো আসে আমি তখন আমাদের গ্রুপে দিই এগুলো, আমাদের আশেপাশে যে কেউ মেম্বার আছে আমরা এগুলা খোঁজ করি। আশেপাশে আমাদের সর্বোচ্চ কাছের যে মেম্বারটা আছে ওর সাথে সমন্বয় করে আমরা তাকে ওই উদ্ধারটাতে পাঠাই। চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার মনে করুন আমি এক জায়গায় সাপ ধরতে গেছি, আপনার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, কারণ সাপ হচ্ছে যে মানুষের একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ধরা যায়, একটা ভিড় থাকে সব জায়গায়, হাজার মানুষও দেখা যায় অনেক সময়, বিভিন্ন জন আবার বিভিন্ন রকম কথা বলে, মন্তব্য বলে, যে খারাপ কথাও আছে ভালো কথাও আছে, এগুলো হচ্ছে যে এক ধরনের চ্যালেঞ্জিং বিষয় আর কি। সাপ পুরোটাই হচ্ছে যে বিপজ্জনক, মানে আপনি কোন ভাবে এটা সামলাচ্ছেন এটাই হচ্ছে যে মূল কথা। এখন বাংলাদেশের মধ্যে সবচাইতে যে সাপগুলা মানে খুব সচরাচর দেখা যায় বিষধরের মধ্যে ওগুলো হচ্ছে পদ্মকোকড়া, শঙ্খিনী, আমাদের এদিকে পিট ব্যাপার পাওয়া যায়, এবং বিভিন্ন ক্রেট আছে তার মধ্যে ব্ল্যাক ক্রেট, ওগুলো হচ্ছে যে বর্তমানে বিপজ্জনক ধরা চলে আর কি। সাপ হচ্ছে যে একটা বন্য প্রাণী, আমরা যেহেতু মানুষের বিপদগ্রস্ত জায়গা থেকে এটা উদ্ধার করি, তো তখন হচ্ছে যে আমরা সাপটা যখন উদ্ধার করে নিয়ে আসি, এরপর আমাদের কাজ হচ্ছে যে এটা যদি অসুস্থ থাকে বা কোনো ক্ষয়ক্ষতি থাকে সাপের মধ্যে, আমরা এটা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার পর হচ্ছে যে আমরা প্রকৃতিতে ছেড়ে দিই। বাংলাদেশের মধ্যে হচ্ছে যে আপনার 105 প্রজাতির উপর সাপ আছে আর কি, তার মধ্যে 15 থেকে বা 17টা প্রজাতির সাপ হচ্ছে বিষধর। কারণ আমরা কি মনে করি সাপটা, আমরা মনে করি যে আপনার যে কোনো সাপ হচ্ছে বিষধর, আমার কামড় দিলে আমি মরে যাবো, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। আমাদের আশেপাশে বিষধর সাপের চেয়ে হচ্ছে যে নির্বিষ সাপ বেশি। এখন আমরা সাপ দেখতেছি মারতেছি, এটা হচ্ছে যে আসলে মূলত আমাদের জ্ঞানহীনতার একটা কাজ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা। সাপ যে একটা আসলে সব সাপই বিষধর না, আমাদের মূল কাজ হচ্ছে যে মানুষকে এটা বোঝানো যে কোনগুলা সাপ নির্বিষ, কোনগুলা বিষধর, এগুলো হচ্ছে যে আমরা মানুষকে সচেতন করতে চেষ্টা করি। আসলে মানুষ বর্তমানে আগে থেকে অনেক সচেতন হচ্ছে। সাপ আসলে হচ্ছে যে একটা পালার কোনো জিনিস না, সাপ হচ্ছে বন্যপ্রাণী 2012 অনুযায়ী হচ্ছে যে সংরক্ষিত একটা প্রাণী বাংলাদেশ। সাপ হচ্ছে যে পালার কোনো অপশনই নেই বাংলাদেশ। আমাদের প্রতিটা রেস্কিউ ধরতে গেলে স্মরণীয়, কিন্তু সবচাইতে একটা আমার চ্যালেঞ্জিং রেস্কিউ ছিল হচ্ছে যে আমাদের বন্যার সময়, কিন্তু জানেন যে বন্যা হয়েছিল যে রিসেন্ট বন্যার সময় হচ্ছে যে একটা বাড়িতে খবর পাই একটা বড়সড় অজগর হচ্ছে যে ঢুকে বসে আছে, তখন চারিদিকে পানি, ওই সাপটা হচ্ছে যে পানির মধ্যে মানে বেশি ছিল। তো এখন এটা হচ্ছে 45 কেজির উপর ছিল যখন মাপছিলাম। তো আমার সবচেয়ে চ্যালেঞ্জিং উদ্ধার ছিল ওটা, কেননা আশপাশে হচ্ছে পানির মধ্যে থেকে একটা সাপ উদ্ধার করা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং বিষয়। ফ্লোর থেকে হচ্ছে বাচ্চাটা রেস্কিউ করার সময় হাড়ে একটু ছিঁড়ে গেছে আর কি, মানে হুকের চাপ খায় অথবা ইটের চাপ খেয়ে হচ্ছে ছিঁড়ে গেছিল, সাপের বডির অংশ হচ্ছে একটু ছিলে গেছিল। তো পরে হচ্ছে ওইটা ট্রিটমেন্ট করতে গিয়ে মানে আমি যখন হেড কেস করলাম তখন হচ্ছে দুর্ঘটনা বশত মানে আমার আঙ্গুলে লেগে গেছে আর কি। তারপর হচ্ছে বাইট হয়ে গেছে ওইটা। এরপর হচ্ছে আমাদের বর্তমান গ্রুপের সভাপতি ফেরদৌস ভাই ছিল, উনি সহ আমরা চট্টগ্রাম মেডিকেল গেছিলাম, এরপর ট্রিটমেন্ট নিয়েছিলাম, সুস্থ হয়ে গেছে। আর 2 দিন অবধি আমি চট্টগ্রাম মেডিকেলে ছিলাম। রাগ উঠে নাই, এটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। আমি যেহেতু এই কাজ করতেছি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এটা তো আর সাপ ইচ্ছে করে বাইট দেয় না বা আমি ইচ্ছে করে বাইট খাইনি। বিছনা ঠিক আছে, এমনি যে ক্ষতটা হবে সেটা তো হচ্ছে রিকভার হবে না। আমাদের শরীরের যে অঙ্গটা হচ্ছে খুবই নরম, সেটা হচ্ছে আমাদের ফেস। সো সাপের তো দাঁত আছে, এটা খাবার সাপ নির্বিষ ঠিক আছে, কিন্তু ওই যে খাবার খাওয়ার জন্য দাঁত আছে। অবশ্যই তো মুখে যদি কামড় দেয় সেটা হচ্ছে দাগ হয়ে যাবে, রক্ত পড়বে, তো এটা শুকাইতে অনেক লেট হয়ে যাবে, বিশ্রী দেখা যাবে। আমার নাম হচ্ছে নাইমুল ইসলাম নিলয়, আমি একজন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার, ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের আমি চট্টগ্রাম জেলা একদম উদ্ধার করবে। এটা আমি হচ্ছে 2019 থেকে শুরু করছি, আর 2020 থেকে হচ্ছে যে আমি আমাদের WSR টিভির সাথে যুক্ত আছি সরাসরি ভাবে। আমি বর্তমানে হচ্ছে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছি এবং চট্টগ্রামের এটা টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করতেছি। আর এটা হচ্ছে একজাক প্রাণীপ্রেমীর হচ্ছে যে সমন্বয়ে হচ্ছে সংগঠনটা তৈরি করা হয়। এটি তৈরি হচ্ছে 2020 সালে 6 মে সম্ভবত। আমরা সমাজে দেখতেছি হচ্ছে যে সবচাইতে অবহেলিত প্রাণী হচ্ছে সাপ। আমরা সাপ দেখা মাত্র হচ্ছে যে আমরা মেরে ফেলি। বাংলাদেশের মধ্যে সবচাইতে গেলে বিপদগ্রস্ত প্রাণী হচ্ছে সাপ। মানুষে আপনি খেয়াল করলে দেখবেন হচ্ছে যে এরা দেখলেই মাত্র সাপটা মারে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সাপটাকে রক্ষা করা। সাপ হচ্ছে আমাদের প্রকৃতির একটা অংশ। এই প্রকৃতিটাকে রক্ষা করার জন্য হচ্ছে যে আমাদের সংগঠনটা মূল কাজ করতে। প্রথম যখন কাজ করতেছিলাম তখন অনেকেই খারাপ চোখে দেখতেছে, কারণ হচ্ছে যে তারা ভাবে যে সাপ হচ্ছে যে সাবুরেরা ধরে, এটা হচ্ছে সাবুরের কাজ। একজন শিক্ষিত মানুষ যে সাপ ধরতে পারে এটা হচ্ছে তারা প্রথমে বুঝে নাই। এবং যখন বর্তমানে আমাদের কাজগুলো মানুষের কাছে চড়াচ্ছে, সারা দেশে চড়াচ্ছে, তো আমরা যেহেতু ভালো কাজ করতেছি এখন মানুষ বুঝতেছে আসলে আমরা আসলে সাবুরে না, আমরা হচ্ছে একজন উদ্ধারকর্মী, বিজ্ঞানসম্মত ভাবে আমরা কাজ করি। আমাদের সারা দেশে প্রায় 1000-এর মতো সদস্য আছে আমাদের অফিসিয়াল মেম্বার ধরতে গেলে, আর এছাড়া আমাদের পাবলিক গ্রুপের প্রায় 2 লক্ষের উপর মেম্বার আছে। পুরো বাংলাদেশে আমাদের মেম্বার আছে। ভয় বলতে ভয়, সাপ মানেই তো ভাই ভয়ের জিনিস। ভয় হচ্ছে আমাদের লাগতো এক সময়, এখন সাপের সাথে থেকে দেখেছে আমাদের যে অবস্থা সৃষ্টি হয়েছে, সাপের সাথে থেকে দেখে আমাদের যে অবস্থানটা সৃষ্টি হয়েছে, এটার পর হচ্ছে যে আর ভয়টা নাই, এগুলা চলে গেছে। এখন সাপ আর আমরা একদম
ধরতে গেলে এক বলতে আমরা ওদের সাথে থেকে ওদের যে হ্যাবিটেট ওটার সাথে আমরা একদম অভ্যস্ত হয়ে গেছি। সাপের মুভমেন্ট বিভিন্ন কিভাবে তারা চলতেছে দেখতেছে করতেছে এগুলো সবকিছু ধরতে গেলে আমরা হচ্ছে যে বর্তমানে একদম মিশে গেছি এগুলোর সাথে। অনেক সময় দেখা গেছে আমি সাপ উদ্ধার করতে গেছি, দেখা যাচ্ছে যে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমার উদ্ধার করা লাগতেছে। কারণ হচ্ছে যে ওই যে বললাম সাপ সর্পভীতি মানুষের মধ্যে। কারণ অনেক সময় হচ্ছে যে আমরা মানুষের ভাবে যে আমরা সাপটা নিয়ে হচ্ছে যে আসলে কি করবো, যেহেতু আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি, অনেক মানুষের ভাবে আমরা সাপটা বিক্রি করবো কিংবা হচ্ছে যে আপনার অবৈধ কাজ করবে সাপটা নিয়ে। এই বিষয়গুলো ভেবে চিন্তা হচ্ছে যে মানুষ অনেক সময় আমাদেরকে মারতে আসছে, যে এরকম সিচুয়েশন ছিল অনেক সময়। বাংলাদেশের যেহেতু চিকিৎসা সেবা বর্তমানে অনেক দুর্বল, তো বিশেষ করে হচ্ছে যে সাপের কামড়ে বাংলাদেশের চিকিৎসা সেবা খুবই দুর্বল ধরতে গেলে। এবং এখন অনেক উপজেলা জেলাতে হচ্ছে যে আপনার সাপের কামড়ে পর্যাপ্ত চিকিৎসা হয় না, নেয় না ডাক্তাররা। এখন ধরাই যে আমি যদি দূরে কোথাও যদি সাপের কামড় খাই কোনো অ্যাক্সিডেন্টলি ভাবে, তো আমি লোকালে আস্তে আস্তে বা হাসপাতালে পৌঁছাইতে হতে পারে খারাপ কিছু ঘটে যাইতে পারে। রাত্রি আনুমানিক 12:30 আমি আর আমার ফ্রেন্ড ছিলাম, ওর বাসার কাছ থেকে বললো যে তুই যা, আমি বাসায় ঢুকি। তারপর আমি যাচ্ছি, তারপরে দেখছি যে রাস্তার পাশ দিয়ে মানে রাস্তার মিডিল দিয়ে পড়ে আছে সেই রূপ। রাস্তার নিচে দিকে হবে 5 ফিট, সামনে যা আছে 8 ফিট হবে। আর একটা গাছ আছে বান্দর লাঠির গাছ বলে আমরা বলি, বান্দর লাঠির গাছ। দেখছি ওই লাঠির গাছের গোড়া দিয়ে পশ্চিম মুখে এইভাবে মাথা পড়ে। আর আমি পিছিয়ে হেঁটছি আস্তে 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 পিছনে হেঁটছি। ও আমার দিকে আসছে কিন্তু খুব জোরে না, এবার বিড় 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 করে একবার সীমিত আকারে। ওই রাস্তাটা পার হইতে 1.5 ঘন্টা সময় লেগেছে। আর আমি দাঁড়াই আছি কাকজোনাকি রাত। তারপরে আমি কি করলাম, পিছনে হেঁটে আসলাম। হেঁটে এসে আমি বান্না মানি এসা কখনো আমি দেখি অন্য ভয়ঙ্কর সাপ পৃথিবীতে। আমি তো বললাম যে পৃথিবীতে আছে কিনা আমি সন্দেহ আমার, যে এত বড় আর এত মোটা সাপ। জোনাকি মানে কি, সাদা চক্রা দাগ আছে গায়ের। তারপরে যখন সাপের নেজটা যখন রাস্তার মিডিল পর্যায়ে চলে আসে, তখন কিন্তু আমি দৌড় মারি। আমি বাঁচি আর মরে আমি দৌড় মারি যাই আমার বারান্দাতে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে কি আমি তো একাই অনেকক্ষণ বসলাম, বসে থেকে তো বাসায় চলে গেলাম। ওকেই দেখছি খালি ও আসছে এভাবে চলে আসছে এই পশ্চিম দিকে, আর আমি পশ্চিম দিকে আস্তে 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 পিছনে। রাস্তা উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে পার হয়েছিল, ঠিক আছে। উত্তর মুখ পার হয়ে মানে মাথাটা দিয়েছে পশ্চিম মুখ দিয়ে এই শুধু এই আস্তে 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 বিড়ি করে পার হয়ে। না আমি কি বলবো, আমি তো আমার তো আমি টানাটানি যে কি করবো, যা তো মারাও যাবে আর এরকম লাঠি ওর পিঠে ভাঙবেও না, এত বড় সাপ না। ওইটা সাপ না, এটা বলেছি অনেক কয়েকজনকে। আর জীবনে আর আমার সাথে দেখা হবে কিনা শুনি, ওরেরও তাই একই কন্ডিশন। এটা তো জিনের এটা জিন। সাপ তো অনেক মানে জিনেরা তো অনেক ভঙ্গিমা করে, কখনো জিন হয়, কখনো সাপ হয়, কখনো ঘোড়া হয়। এই যেরকম আমরা ছেলেপেলে বন্ধু বান্ধব এক জায়গায় বসে সময় দিই, ওই জায়গায় খাজুরের গাছ ছিল, বসে থেকে সময় দিই অনেক রাত 1টা 1:30 গরমের রাত্রে তো আমরা মুড়ে সময় দিই রাস্তার কোনায়। 1টা 1:30 রাত্রে দিক শুয়ে আছি, দেখছি যে ঘোড়া চলে আসছে। কিন্তু আমার ফ্যামিলিতে 4-5টা ঘোড়া ছিল তখন। এই কার ঘোড়া এই উঠি দাঁড়াই দিয়ে ঘোড়া টক ধরে তাকা থাকে। আমার একটা বড় ভাই আছে, ওর পিস ধরে মুমতাজ ভাই, আর পিস ধরে যেতে যাই বাগানের ভিতরে যা হারায়। এগুলাই হলো দৃশ্য। আমি যেটা বললাম মাথা তো সেই রকম মাথা, ওর ওজন আমি তো বললাম যে নিম্নে রাস্তা থাকে 10 ফিট, একটা রাস্তার ওয়েট হয় 10 ফিট, কিন্তু নিচের দিকে মানে রাস্তা থেকেও 5 ফিট নিচে, সামনেও 5 ফিট, আরো 10 ফিট বার না ফেনা না। এই মাথাটা খালি একটু মাটি থেকে চেড়ে আস্তে 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 জিপ তো বার করে। কাকজোনাকি রাত তো মানে দেখা যাচ্ছে যেরকম আমি তো সাপ, আমি এখানে সাপ ওই ছেলে যা ওই আসছে আমি পিছিয়েছি, ও রাস্তা যখন মানে রাস্তার মিডিলে যখন নেজটা আসলো, তখন কিন্তু আমি দৌড় মারি না, আমি তাও অসুস্থ হয়নি। এটা হলো সাইতনের গাছ, দেবতারা এখানে আসি আচরণ নাই, বুঝতে পারছেন। বয়সকালে আগ থেকে দেখতেছি আমরা জন্ম থাকি এই রকমই দেখি। হ্যাঁ, আমার বাপ দাদারও দেখি। এটার বিষয়টা হলো, এটা সঠিক আমরা কইতে পারি না, এটা আল্লাহ পাক ছাড়া আমরা বলতে পারবো না। এটা যে কোথার থেকে কি হইলে না হইলে এখনো আছে জীবিত। আমাদেরও বাচ্চা কাচ্চা যে দেখতেছে, তারাও দেখতেছে, মরে না, এই গাছ মরে না, জীবিত হয়ে আছে। আবার এইখানে একটা কিন্তু গাছ আসলো, এই যে এইখানে একটা বিরাট একটা বটের গাছ আসলো, এখান থেকে মনে করেন এই বট গাছ থেকে এইখানে আসতো, এখান থেকে আবার ওইখানে যাইতো কিছু দেবতা, মানে এত খেলনা করতো। কালী আমাদের শেষ দিন হবে সেদিন, এখনো দেখতে পারবেন যে কালী আমাদের শেষ দিন আপনি আসতে পারেন, তাহলে কিছু দেখতে পারতেন। এখানে অনেক কিছু দেখা যায়। একদিন আমি দেখলাম, আমি অনেক কয়েকবার দেখছি অনেক আমাবস্যা। আমি তখন এখানে এই যে আমি কিন্তু ছিলাম মুসলমান, বুঝছেন। এইখানে কিন্তু আমি এই জায়গাটা দখল করছি। এখানে কিন্তু মন্দির, এই যে মন্দির, এই যে ঘরটা কিন্তু মন্দির, এইটা মন্দির ছিল। পরে 1 লোক হিন্দু লোক মেম্বারে ইলেকশন করে পাস করার পর থেকে আমার থেকে তখন
উনি ধাওয়া করে জিনিসটা নিয়ে নিল, নেওয়ার পরে এখন উনি মন্দির বানাইছে ওখানে। আমার জন্য ওটা খাস জমি এখন ওই হিন্দু আসিয়ে ক্ষমতা পেয়েছে, ওই ক্ষমতার জোরে আসি ওখানে মন্দির তৈরি করছে। ঘর বানানোর পরে আমি ওখান থেকে ফির আমি আউট হইলাম, আমার আর থাকতে দিল না। পরে আমি যখন মন্দির হইলো তখন আমি উপাকের দায়িত্ব শেষ করে দিয়ে এই পর্যন্ত এই অবস্থায়। ইলে সৌন্দর্য, খুব সৌন্দর্য, এত সৌন্দর্য বলার মতন না। ইলে যে কি ধরনের যে আল্লাহ পাক তৈরি করছে আর তা জানি না, কিন্তু যেটা দেখছি আর কি মনে কি ভাবে যেভাবে দেখছি এইটা আমি কইতে পারি। হ্যাঁ, অনেক দেখুন হিন্দুর মধ্যে অনেক রূপসী আছে, মানে এত রূপ ধারণ যে বলার মতন না। এরা এই থানটার নাম সেতুলির থান, 7 বোন আমরা ছিল। আমরা জলমুখ থেকে দেখছি যে এখানে 7 বোন সেতুলি, হিন্দুরাও বলে। তখন থেকে দেখি আসতেছি, এইভাবে শুনতেছি, শুনি, দেখি। আবার বাস্তবও কিছুগুলা যেমন চ্যাংরা মানুষ ছিলাম হয়তো অনেক কিছু দেখছি, এখানে অনেক কিছু দেখছি অনেক। এমন সময় বিলেই হয়েছে, কুত্তে হয়েছে, আসিয়া সামনে বসে থাকে। এমন ভয় যে যাবার কই যাও না, মানে একটু ভয়ঙ্কর ভাবে দেখাশোনা করে। এগুলা এমন সময় দেখা যায় এই মানে কুত্তে এই আর দেখুন বিলেই হলো এইরকম, মানে একবারে এখন রূপ ধারণ করে। এলাকাটা আসলো এখানে তো বাড়িঘর ছিল না, বুঝছেন? এগুলা বাড়িঘর না, একটাও না আসলো, এটা ফাঁকা একদম। এখন তো বাড়িঘর করি, এখন তারা অনেকটা সারি গেছে। খালি একটা দেখার মধ্যে দৃশ্য আছে, সেটা হলো কোন দিন খালি আমার বেশি দিন হবে, সেদিন কিছুটা দেখা যাবে, এইটুকু আমি জানি। আর কিছু মানত করে, হ্যাঁ মানত করে, মন্দির ঘর বানিয়েছে তো এখন মানত। গাছে কেউ আসে না, ওখানে কেউ আসে না, ওই গাছ ওইভাবে আছে, ওইভাবে থাকে। বট গাছটা রেলের উপরে আসলে, রেলের উপরে ওই জন্য পরে কাটি ফেলে। হ্যাঁ, এগুলো ফাঁকা হয়েছে, এগুলো সব ফাঁকা। এখন আপনাকে দেখাইতাম, পানি তো ওই ঘুরি যাওয়া লাগবে। ফাঁকা হয়েছে এখন, ভেতরত যে এখন মাটি খাইলো না পচি এটা খাইলো তা জানি না, কিন্তু একদম সরং, ভেতরত কিচ্ছু নেই, একদম সরং, মানুষ থাকা যাবে আর কি। ওই গাছটার মধ্যে, এইটুক গাছের মধ্যে বেশি গাছ নেই, এইরকম মোটা, কিন্তু ভিতরে মানুষ গোড়ালে রাখবো। গর্ত হয়েছে, খালি চামড়ার উপরে গাছটা আছে, কাটতে পারে না, কেউ কাটে না। কোনো আরে মনে করেন অনেক কয়টা ভূমিলার ইয়ে পড়ি আছে, কেউ কোনোদিন গাছে হাত দিতে পারে না। এটা আমার ভয় পায় না লাগে, যার জামা জমিন তার উপরে খবরের মধ্যে কিছু কথাবার্তা বলে, এটাও হইতে পারে না। দিন মানুষ কাটি ফেলাইতো না, কোনো ফল নেই, একটা পাতা ছেড়বেন মানে দুধ বেরবে না, মানে একদম দুধ। এটা কেউ বলায়ও না, কেউ কোনো ক্ষতি করে না। এটা পুরনো থেকে আসি, ইতিহাস থেকে আসি, এই পর্যন্ত আছে। এখন যে কত বছর যে এটা থাকবে এটা নির্ধারণ করা। হুজুরেরা তো বলে যে দেব দেবতা বলতে কোনো জিনিস নাই, হিন্দু জাত আছে, এটা আমাদের ধর্মে আছে, কিন্তু তবু মুসলমান ধর্মে আছে কি না তা জানি না, কিন্তু আমাদের ধর্মে আছে। পারে তো অনেক আমি কেমন করি বলি গান, এখন চেনেরাও করতে পারে। এখন মানব কিছু মানুষ জাতি আছে, এরাও করতে পারে। পরি যেমন এই মানে বিরাট গাছ ছিল, কিন্তু ওইখানে সোনার সাইলন আছে, সোনার সাইলন ধরে এত সুন্দর শ্বাস করে থেকে নামবে, আসি ওই গাছের মাথার নামবে, নামে অটোমেন নাই হাওয়া, মানে একদম নিচু। ফির কিছুক্ষণ পর দেখবেন ওই গাছটার উপরে এত আলো সাইলনটা বের করে, মানে এমন ঝিলিক মারে, সব এত সুন্দর দেখা যায়, মানে একটা দেখার দৃশ্যই আলাদা।